তাসে খেলাম, তারপরে এখন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। ইলাস্ট্রেশন 1, তো এখানে দেখেন বলা আছে ডিরেক্ট মেটেরিয়াল 69,000, ডিরেক্ট লেবার হচ্ছে 35,000, ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে আপনার 14,000, সেলিং এক্সপেন্স হচ্ছে 29,000 এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে আপনার 50,000। এখান থেকে দেখেন বেশ কিছু জিনিস বের করছে। আপনি তো বিভিন্ন জিনিস শিখলেন, আপনি শিখলেন প্রাইম কস্ট, আপনি শিখলেন কনভার্সন কস্ট, তো সেটারই অ্যাপ্লিকেশন হিসেবে একটা ম্যাথ দেওয়া হয়েছে। আপনি শিখেছেন প্রোডাক্ট কস্ট, আপনি শিখেছেন পিরিয়ড কস্ট। পিরিয়ড কস্ট কোনগুলো? যেগুলো নন ম্যানুফ্যাকচারিং কস্ট। তো সেই জিনিসগুলো এখানে কয়েকটা খরচ দেওয়া আছে, আপনাকে বলছে যে আপনি এই 5 ধরনের খরচ বের করেন: প্রাইম কস্ট, কনভার্সন কস্ট, পিরিয়ড কস্ট, প্রোডাক্ট কস্ট। তো বিষয় হচ্ছে প্রাইম কস্ট কাকে বলে, আপনাকে আবার মনে করে দিই, আপনার সামনে বোর্ডে লিখে আবার এগুলো মনে করে দিই। বিষয় হচ্ছে যে আপনার প্রোডাক্টের কস্ট এলিমেন্ট কোনগুলো? প্রোডাক্টের কস্ট এলিমেন্ট আপনার সামনে তো মাত্র লিখলাম ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ফ্যাক্টরি ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সেটাকে আমরা ফিক্সড আর ভ্যারিয়েবল দুটো ভাগে ভাগ করছিলাম, আপাতত ভুলে গেলাম, বুঝলাম যে টোটাল ওভারহেড, ফিক্সড এবং ভ্যারিয়েবল এর যোগফল একসাথে দেখছি। ঠিক আছে, এই তো প্রোডাক্ট কস্ট এলিমেন্ট। এর মধ্যে প্রাইম কস্ট বলা হয় হচ্ছে এই দুটো, ডিরেক্ট মেটেরিয়াল আর ডিরেক্ট লেবার, এই দুটোর যোগফলকে বলা হয় প্রাইম কস্ট। কনভার্সন কস্ট বলা হয় হচ্ছে এই দুটোর যোগফলকে, ডিরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে ওইখান থেকেও দুইটার ফিগার আপনি যোগ করবেন, কনভার্সন কস্ট। দেন আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাক্ট কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাক্ট কস্ট, এটা হচ্ছে এই তিনটা যোগফল। কি কি সংখ্যাবে যদি দেখি, ডিরেক্ট মেটেরিয়াল যোগ ডিরেক্ট লেবার যোগ ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর কি আছে প্রশ্নে? প্রশ্নে আছে হলো পিরিয়ড কস্ট। পিরিয়ড কস্ট কোনগুলো? পিরিয়ড কস্ট হচ্ছে যেগুলো সরাসরি আপনার ম্যানুফ্যাকচারিং এর সাথে বা আপনার কোর অপারেশনের সাথে যেগুলো জড়িত না। যেমন যে আপনার আগে তো বললাম যে অ্যাডমিন, সেলিং, মার্কেটিং, এই ধরনের খরচ। বা পিরিয়ড কস্টকে আরেকটা নাম বলা যায় আপনার সাপোর্ট কস্ট। আপনার কোর অপারেশনকে সাপোর্ট দেওয়ার জন্য যে কষ্ট। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে বলে দিই যে আসলে প্রোডাক্ট কস্টটা কোন জায়গায় যায় আর পিরিয়ড কস্টটা কোন জায়গায় যায়। এই যে আপনাকে পিরিয়ড কস্ট বললাম, বারবার রিপিট করছি যাতে আপনার মাথায় ঢুকে যায়। এই পিরিয়ড কস্ট যেটা, সেটা হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্টে আপনি গ্রস প্রফিটের পরে বিয়োগ করেন, গ্রস প্রফিটের পরে বিয়োগ করা হয়। তার মানে এগুলো গ্রস প্রফিটের পরে আসে। আর প্রোডাক্ট কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা বললাম, এটা লাগে কোথায়? এটা লাগে হলো কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন। এবার আমি যে আপনাকে সংক্ষিপ্ত ফরম্যাট দেখিয়েছিলাম অ্যাবজর্পশন কস্টিং এর, সেখানে নিয়ে যাই। দেখেন অ্যাবজর্পশন কস্টিং এর সেলস, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ, এই কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে কি থাকে? কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে থাকে হলো প্রোডাক্ট কস্ট। আচ্ছা, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, কপি পেস্ট করতে মিস্টেক হয়েছে, আমি শীটটা কারেকশন করে আপনাদেরকে দিব। এখানে তো ফিক্সড কস্ট না, এখানে হচ্ছে আপনার নন ম্যানুফ্যাকচারিং কস্ট বা পিরিয়ড কস্ট। কোনগুলো? সেলিং, অ্যাডমিন, এগুলো। কপি পেস্ট করলে তারা করে করতে যেটা বলেছে, নন ম্যানুফ্যাকচারিং কস্ট কোনগুলো? অ্যাডমিন, সেলিং, মার্কেটিং, এগুলো হচ্ছে আপনার গ্রস প্রফিট থেকে বাদ দেয়। তো এটা এগুলোকে বলা হয় হচ্ছে আপনার পিরিয়ড কস্ট। দ্যাট মিন্স এই গ্রস প্রফিট বা গ্রস মার্জিন থেকে আমরা যে খরচগুলো বিয়োগ করি, বিয়োগ করে প্রফিট পাই, সেগুলোই হচ্ছে আপনার পিরিয়ড কস্ট। আচ্ছা, আপনার সামনে লিখি, যেহেতু এখানে ভুল আছে, কাটাকাটি জিনিসটা খারাপ দেখা যাচ্ছে। তো আমরা অ্যাবজর্পশন কস্টিং এর যে স্টেটমেন্টটা, ইনকাম স্টেটমেন্ট যেটা লিখতে বেশি হলে 1 মিনিট লাগবে। সেলস, সেলস থেকে আমরা কি বিয়োগ করি? সেলস থেকে আমরা বিয়োগ করি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। সংক্ষেপে দেখছি কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে কি লাগে? কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে প্রয়োজন হয় হচ্ছে আপনার প্রোডাক্ট কস্ট, জিনিসটা পেয়ে গেছে। তো সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড কে বিয়োগ করলে
আমরা কি পাই? আমরা পাই হচ্ছে গ্রস প্রফিট বা গ্রস মার্জিন। এই গ্রস মার্জিন থেকে আমরা পিরিয়ড কস্ট বিয়োগ করি। পিরিয়ড কস্ট বা নন ম্যানুফ্যাকচারিং কস্ট। এটা বিয়োগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রফিট। তো শীতের মধ্যে যেহেতু সূক্ষ্ম কিছু প্রবলেম ধরা পড়ছে, তো আমি একটু চেক করে আপনাদের আগামীকাল সকালে আমি আপনাদেরকে মেল করে দিব, যাতে আপনার অফিস থেকে প্রিন্ট করে নিতে পারেন। কারণ একটা ভুল থেকে গেলে আপনার সারা জীবনের জন্য ভুলটা হয়ে যাবে। এই অঙ্কটা আশা করি এখন আপনারা নিজেরাই পারবেন। ফর্মুলাতে আছে জি অঙ্ক, একদম স্টার্টিং, কস্টিং এর অঙ্কের স্টার্টিং এই জায়গাটা। এরপরে দেখেন, আমি তো আপনাকে দুটো ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট সংক্ষেপে শেখালাম, যে অ্যাবজর্পশন কস্টিং, ভ্যারিয়েবল কস্টিং। এটা তো একদম সংক্ষেপ। কারণ জিনিসটাতে একটু ইন ডিটেইলস জানা দরকার। এই যে ট্র্যাডিশনাল ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, দ্যাট মিন্স ওই যে আপনার অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট, এটাকে একটু ইন ডিটেইলস দেখা হয়েছে। আচ্ছা, এটা কি কাজে লাগে? ট্র্যাডিশনাল ইনকাম স্টেটমেন্টস আর প্রিপেয়ার্ড প্রাইমারিলি ফর এক্সটার্নাল রিপোর্টিং পারপোজ। আমার এই লেকচারটা আপনার থিওরির জন্য প্রচুর কাজে দেবে। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর যে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করি বা ট্র্যাডিশনাল যে ইনকাম স্টেটমেন্ট তৈরি করি, সেটা হলো অ্যাবজর্পশন কস্টিং এর, এটা এক্সটার্নাল রিপোর্টিং এর জন্য ভীষণ রকম কাজে লাগে। দিস টাইপ অফ ইনকাম স্টেটমেন্ট অর্গানাইজেস কস্টস ইনটু টু ক্যাটাগরি। তো এই ইনকাম স্টেটমেন্টে কস্টকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। কি কি ক্যাটাগরি? একটা হলো কস্ট অফ গুডস সোল্ড, আর আরেকটা হচ্ছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেটাকে যে আপনাকে বললাম যে আমি, যেটা হলো পিরিয়ড কস্ট। দুটো ভাগে ভাগ করা হয়। কস্ট অফ গুডস সোল্ডটা কি? প্রোডাক্ট কস্ট আর পিরিয়ড কস্ট দুটো ভাগে ভাগ করা হয় এই অ্যাবজর্পশন কস্টিং এ। দেন সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস মার্জিন, এটা ফর্মুলা আগে লিখে দিয়েছি। গ্রস মার্জিন থেকে সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, দ্যাট মিন্স নন ম্যানুফ্যাকচারিং কস্ট যেগুলো পিরিয়ড কস্ট আছে, সেগুলো বাদ দিলে আমরা নেট অপারেটিং ইনকাম পাই। কারণ যারা একদম শুরু থেকে শুরু করছেন, তাদের জন্য এই টাইপের কিছু ইকুয়েশন আমি ম্যানুয়ালি টাইপ করে ঢুকাই দিয়েছি। দ্য কস্ট অফ গুডস সোল্ড রিপোর্টস দ্য প্রোডাক্ট কস্ট। কস্ট অফ গুডস সোল্ড আপনার কোন জিনিসটাকে রিপোর্ট করে? ওই যে বললাম যে কস্ট অফ গুডস সোল্ড প্রোডাক্ট কস্ট, সেই কথাটাই বলছি। কস্ট অফ গুডস সোল্ড প্রোডাক্ট কস্টকে রিপোর্ট করে। আপনি যে পণ্যটা বিক্রি করছেন, সেই পণ্যটা প্রোডাক্ট কস্টকে রিপ্রেজেন্ট করে। আর সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রিপোর্ট অল পিরিয়ড কস্ট that have been expensed as incurred. তো বিষয় হচ্ছে সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পিরিয়ড কস্ট গুলোকে রিপ্রেজেন্ট করে। দেন অ্যাবজর্পশন কস্টিং এর একটা ফরম্যাট দেওয়া আছে। এখন বিষয় হলো যে আমি দেখেন কয়েকটা কলাম রাখছি, এটা জাস্ট আমি এক্সেলে করছি, তো করে এখানে নিয়ে আসছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য। তো এই যে ক্যালকুলেশনের ঘর যেটা আমি এভাবে রাখছি, আপনি তো পরীক্ষার খাতায় তো এত এভাবে রাখতে পারবেন না। এই ঘরটা পরীক্ষা হলে কাইন্ডলি, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে স্মুথলি বোঝাতে পারি। দ্যাটস ওয়াই এইভাবে দেওয়া আছে। অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট আরেকটু আগে শর্ট ফর্মে শিখলাম, সেখানে তো শিখলাম কি শিখলাম দেখে নেন, আমাদের তো বলে দেওয়া আছে। সেলস থেকে বাদ দিতে হবে কি? কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডটা কিভাবে ক্যালকুলেশন করব, তারও তো একটা ক্যালকুলেশন আছে, তাই না? এর প্রেজেন্টেশনটা, ফরম্যাটটা খেয়াল রাখবেন। সেলস এর আচ্ছা, টাকার ঘর কথা রাখবেন কয়টা? টাকার ঘর রাখবেন দুইটা, খেয়াল রাখেন। টাকার ঘর রাখবেন যে অ্যামাউন্ট, ডলার বা টাকা প্রশ্ন যেভাবে থাকে, টাকার ঘর দুইটা রাখবেন, একটা দুইটা। আর এই যে আমি পার্টিকুলার্স লিখছি, এগুলো এই জিনিসগুলো লেখার দরকার নাই, সিরিয়াল নাম্বার বা পার্টিকুলার্স বা ক্যালকুলেশন লেখার দরকার নেই, শুধু দুইটা অ্যামাউন্টের ঘর লিখবেন। এটা পার্টিকুলার বলতে আইটেমগুলোর বর্ণনা আমি লিখছি, ঠিক আছে? আচ্ছা, সেলস সেলস থেকে কি বাদ দিতে হবে? কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। তো সেই কস্ট অফ গুডস সোল্ড আমাকে ক্যালকুলেশন করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড কিভাবে ক্যালকুলেশন করব? কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন করব হচ্ছে, আচ্ছা আমি আপনাকে শেখাইছিলাম না একটু আগে, ইনভেন্টরি তিন ধরনের। দেখানো জিনিসটা প্রয়োজনে কয় ধরনের বলছিলাম? ইনভেন্টরি তিন ধরনের। কি কি? র ম্যাটেরিয়াল, কাঁচামাল, ওয়ার্কিং প্রসেস এবং ফিনিশড। তো যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য এই তিনটা ইনভেন্টরি লাগে। কখন আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানির অঙ্ক দিবে, কখন ট্রেডিং কোম্পানির দিবে, আর কখন সার্ভিস কোম্পানির দিবে, এটা বলা কঠিন। তো ম্যানুফ্যাকচারিং কোম্পানির ইনভেন্টরি কয়টা? তিনটা। কি কি?
র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস আর ফিনিশ গুড। আসলে সব জিনিস তো সেটাও তো লেখা সম্ভব হয় না, দ্যাটস সামনে দেখা যাচ্ছে। ট্রেডিং কোম্পানি কি করে? ট্রেডিং কোম্পানি হলো মাল কেনে আর বিক্রি করে। তো ট্রেডিং কোম্পানির কাছে থাকে হচ্ছে আপনার বেসিক্যালি ট্রেডিং কোম্পানির কাছে থাকে হলো ফিনিশড গুডটা। সে তো ফিনিশড গুড কিনে আনে, এনে বিক্রি করে। এটাকে এরা বলে হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি যে তার ব্যবসার মজুত পণ্য। এখন বিষয় হচ্ছে মজুত পণ্যের বছর শুরুতে বলেন বা মাসের শুরুতে বলেন আপনি রিপোর্টটা কতদিনের জন্য করছেন? 1 মাসের জন্য? আচ্ছা, কোম্পানিগুলো তাদের অ্যানালাইসিস এর প্রয়োজনে রিপোর্ট কতদিনের জন্য করতে পারে? সেটা মান্থলি করতে পারে, চাইলে উইকলিও করতে পারে, সে মান্থলি করতে পারে, কোয়ার্টারলি করতে পারে, হাফ ইয়ারলি করতে পারে, আবার অ্যানুয়ালিও করতে পারে। আচ্ছা, ধরে নিচ্ছি যে আমাদের কোম্পানি বছরে করে, তো যেভাবে করুক, তো বছরের শুরুতে তো একটা ব্যালেন্স থাকে যে আমাদের স্টকে কতটুকু মাল ছিল। এই যে মার্চেন্টাইজ ইনভেন্টরি বা মজুত পণ্য বা যে কোনো ধরনের ইনভেন্টরি, এটা জাস্ট আমি মার্চেন্টাইজ ইনভেন্টরি দিয়ে করছি। আসলে এই 3 ধরনের ইনভেন্টরি ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স থাকতে পারে। তো মার্চেন্টাইজ ইনভেন্টরির শুরুতে যে ব্যালেন্স থাকে, শুরুতে যেটা থাকে সেটাকে বলা হয় বিগিনিং বা ওপেনিং ইনভেন্টরি। আর পিরিয়ড শেষে শেষে যেটা থাকে সেটাকে বলা হয় ক্লোজিং বা এন্ডিং ইনভেন্টরি। এই 3টে টাইপের ইনভেন্টরি ওপেনিং এবং ক্লোজিং থাকতে পারে। ঠিক আছে, আবার স্টেটমেন্টে শুরু চলে যায়। আমরা হলো কস্ট অফ গুডস সোল্ড এর ক্যালকুলেশন শিখছিলাম, ছিলাম হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্টে। তো সেক্ষেত্রে কি ছিল, সেলস থেকে আমাকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করতে হবে, আর কস্ট অফ গুডস সোল্ড আমি ক্যালকুলেশন করব। তো কস্ট অফ গুডস সোল্ড এর ফর্মুলাটা কি? কস্ট অফ গুডস সোল্ড এর ফর্মুলাটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি, দ্যাট মিন্স ওই পিরিয়ডের শুরুতে আপনার হাতে কতটুকু মার্চেন্ডাইজ ইনভেন্টরি ছিল, তার সাথে যোগ করতে হবে কতটুকু মার্চেন্ডাইজ পারচেজ করা হয়েছে, তার মানে এটা হচ্ছে ট্রেডিং কোম্পানি, যেহেতু মার্চেন্ডাইজ কোম্পানি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা আছে। তো শুরুতে কত ইনভেন্টরি ছিল, মজুদ স্টক ছিল, তার সাথে কতটুকু কেনা হয়েছে সেটাকে অ্যাড মানে হলো যোগ করতে হবে। আবার বলি, অ্যাড এর পাশে যোগ চিহ্নটা পরীক্ষা হলে দিবেন না, শুধু অ্যাড লিখবেন। অ্যাড মানে হচ্ছে যোগ, লেস পাশে বিয়োগ চিহ্নটা দিবেন না, লেস মানে হচ্ছে বিয়োগ। তাহলে বিগিনিং ইনভেন্টরি তার সাথে কতটুকু কেনা হয়েছে এবং বছর শেষে বা পিরিয়ড শেষে কতটুকু অবশিষ্ট আছে এন্ডিং ইনভেন্টরি। তাহলে বিগিনিং ইনভেন্টরির সাথে আপনার বিগিনিং ইনভেন্টরির সাথে পারচেজ যোগ হবে, আর বছর শেষে যতটুকু হাতে আছে ততটুকু বিয়োগ হবে, এবং এর রেজাল্টের উপরে আমি যেটা পাবো সেটাকে বলা হবে কস্ট অফ গুডস সোল্ড। খেয়াল করেন, যেহেতু এই যে কস্ট অফ গুডস সোল্ড এর এই ক্যালকুলেশনটা, মানে এই জিনিসটা যেহেতু কস্ট অফ গুডস সোল্ড এর ক্যালকুলেশনের জন্য বের করছি, দ্যাটস ওয়াই এটা প্রথম টাকার কলামে ব্যবহার করছি, এনার কলামে ব্যবহার করছি, যেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন করে আমরা ফাইনাল ঘরে নিয়ে যাব। 2 নম্বর ঘর হচ্ছে আপনার ফাইনাল ঘর। তাহলে কি করব, এই যে বিগিনিং ইনভেন্টরি এর সাথে পারচেজের টাকাটা এই ঘরে বসাবো, বসিয়ে এর সাথে এটা যোগ করব, এন্ডিং ইনভেন্টরিটা এই ঘরে বসাবো, এর থেকে বিয়োগ করব, বিয়োগ করলে যে টোটালটা আসবে সেই টোটালকে বলা হবে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এবং সেটা এই ঘরে বলবে। এবং পাশে লিখেও দিচ্ছি আপনার জন্য যে কস্ট অফ গুডস সোল্ড কয় নম্বর ঘরে আছে, 6 নম্বর ঘরে। এটা কিভাবে পাওয়া যাবে, এই যে 3 যোগ 4 মাইনাস 5, এটা এখানে লিখেও দিচ্ছি। তাহলে আপনি কস্ট অফ গুডস সোল্ড পেলেন। আপনি আবার চলে যান, আপনাকে তো অ্যাবজর্পশন কস্টিং শেখাইছি, কি শিখাইছি অ্যাবজর্পশন কস্টিং? সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা গ্রস মার্জিন পাবো। এই কস্ট অফ গুডস সোল্ড নিয়ে তখন কথা বললাম, তাহলে গ্রস প্রফিট পেয়ে গেছে। চলে আসেন স্টেটমেন্টে, আমরা গ্রস প্রফিট যখন পাবো তাহলে কি করব, এই সেলস থেকে এই কস্ট অফ গুডস সোল্ড এর যে টাকাটা পেলাম, আর একটা কালার ইউজ করি তাহলে আপনার চোখে বাঁধবে ভালো। এই যে সেলস এর টাকাটা, এই টাকা থেকে এই কস্ট অফ গুডস সোল্ড এর যে টাকাটা বের হলো, এই টাকাটা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা গ্রস মার্জিন বা গ্রস প্রফিট পাবো। তো গ্রস মার্জিন কয় নম্বর ঘরে আছে, 7 নম্বর ঘরে।
এই জন্য লিখেছি যে 1 নম্বর ঘরের সেলস থেকে 6 নম্বর ঘরের কস্ট অফ গুডস সোল্ডের টাকাটা বিয়োগ করলে আমরা গ্রস মার্জিন শেষ। এখন সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেটাকে বলা হয় আপনার পিরিয়ড কস্ট, তো সেগুলোকে এখান থেকে বিয়োগ করব। তো আমি এখানে আসলে লেখার সময় এই যে সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সকে আমি দুই ভাগে ভাগ করে লিখছি। দেখেন, সেলিং এক্সপেন্স ভ্যারিয়েবল লিখছি, সেলিং এক্সপেন্স ফিক্সড লিখছি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ভ্যারিয়েবল লিখছি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড লিখছি। আপনি চাইলে ওই টোটালটা এখানে ইউজ করতে পারেন, সেলিং এক্সপেন্স টোটালটা ইউজ করতে পারেন, ফিক্সড ভ্যারিয়েবলে ভাগ নাও করতে পারেন, কারণ অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড এবং ভ্যারিয়েবলে ভাগ করাটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, আপনি এখানে যে আমি ভাগ করে লিখছি সেলিং এক্সপেন্স ভ্যারিয়েবল, সেলিং এক্সপেন্স ফিক্সড, আপনি চাইলে ভাগ করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আবার আপনি চাইলে টোটালও লিখতে পারেন, তাতেও সমস্যা নাই। অ্যাবজর্পশন কস্টিং এ আপনার যে ভ্যারিয়েবল ফিক্সড যে ভাগ করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আপনি যখন ভ্যারিয়েবল কস্টিং এ করবেন তখন আপনাকে ফিক্সড ভ্যারিয়েবলে ভাগ করতেই হবে, এই কথা মনে রাখবেন। তো এই খরচগুলো প্রশ্নে যেভাবে ইনস্ট্রাকশন থাকবে সেই অনুযায়ী ফিক্সড কস্ট তো সরাসরি দেয়া থাকে, আর ভ্যারিয়েবল কস্টের বিষয় যদি থাকে তো সেটা ইনস্ট্রাকশন দেয়া থাকে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ক্যালকুলেশন করে বের করতে হয়, দিয়ে এগুলো তো আপনি ফিগার পেয়ে যাবেন। কিসের ফিগার? সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এগুলো এখন যোগ টেনে যোগফল লেখেন যে টোটাল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেই যোগফলটাই যে ফাইনাল করে। আচ্ছা, এখন কি বের করতে হবে? নেট অপারেটিং ইনকাম। তো নেট অপারেটিং ইনকাম এখন কিভাবে বের করব? আমি এখন নেট অপারেটিং ইনকাম বের করব হচ্ছে এই যে আমি লাস্ট যে ফাইনাল ফিগারটা বের করে রাখছি, সেটা কি? গ্রস মার্জিন বা গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে আমার টোটাল সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই যে টাকাটা, এই টাকা থেকে এই টাকাটা বিয়োগ করব, বিয়োগ করলে আমি প্রফিট, নেট অপারেটিং ইনকাম বা প্রফিট পেয়ে যাব। এই হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর। এবার হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট। তো কন্ট্রিবিউশন মার্জিন ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট যেটা বারবার বলি, এটা সিপি অ্যানালাইসিস, ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিসের জন্য এই জিনিসটা মাস্টার হইতে হয়। তো কন্ট্রিবিউশন মার্জিন ইনকাম স্টেটমেন্টে কি করে, এখানে বিশেষত ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্ট গুলোকে আপনার ভাগ করে ফেলা হয়, এবং এটা আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুবই ক্রুশিয়াল বা খুবই গুরুত্বপূর্ণ। The crucial distinction between fixed and variable cost is the heart of constructing the contribution approach income statement. এখন contribution approach income statement তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই ফিক্সড এবং ভ্যারিয়েবল কস্টকে ভাগ করতে হবে, আদারওয়াইজ আপনার অ্যানালাইসিসের উদ্দেশ্যটাই ব্যাহত হবে। আর এই অ্যানালাইসিসটা আপনার স্ট্র্যাটেজিক ডিসিশন মেকারদেরকে আপনার প্ল্যানিং, কন্ট্রোলিং এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হেল্প করে। দেন কন্ট্রিবিউশন মার্জিন ইনকাম স্টেটমেন্টের একটু ডিটেইলস আপনাকে দেখাই। আচ্ছা, আপনাকে যে শর্টটা শেখাইছি সেটা আবার একটু রিভিউ করে দিই। আপনাকে যে কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাট শেখালাম যে ভ্যারিয়েবল কস্টিং এর আন্ডারে, কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাট তো সংক্ষিপ্ত আকারে শিখাইছি, দেখেন একটু ফরম্যাটটা মনে করেন। প্রথমে বলেছিলাম সেলস, এই সেলস থেকে ভ্যারিয়েবল কস্টকে যদি আপনি বিয়োগ করেন তাহলে আপনি পাবেন কন্ট্রিবিউশন মার্জিন। আর এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে অল ফিক্সড কস্টকে আপনি বাদ দিলে যেটা পাবেন সেটা হচ্ছে প্রফিট। এখন বিষয় হচ্ছে যে এই ভ্যারিয়েবল কস্ট যেগুলো, ভ্যারিয়েবল কস্ট গুলো কয় রকম হতে পারে? এই ভ্যারিয়েবল কস্ট তিন ধরনের হতে পারে, এর বেশিও হতে পারে। তো বেসিক্যালি আপনার বেশি কঠিন অঙ্ক হলে তিন ধরনের থাকে। সেটা কি কি এই ভ্যারিয়েবল কস্ট গুলো? প্রথমত হচ্ছে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। কারণ আপনি ভ্যারিয়েবল কস্টিং ফলো করলে তো আপনি যে কস্ট অফ গুডস সোল্ড বের করবেন সেটার ক্ষেত্রে তো আপনার যে প্রোডাক্ট কস্ট পার ইউনিট যেটা বের করা আছে সেটা ব্যবহার হবে, ওটা তো ভ্যারিয়েবল। দ্যাটস ওয়াই ভ্যারিয়েবল কস্টিং এর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, কারণ ওর মধ্যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড নাই। জায়গাটা আবার বলি আপনাকে, দেখেন আমরা যে প্রোডাক্ট কস্ট বের করছিলাম অ্যাবজর্পশন কস্টিং এবং ভ্যারিয়েবল কস্টিং এ, মনে করে দেখেন কি কি জিনিস? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড। অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে প্রোডাক্ট কস্টের মধ্যে চারটা জিনিস নিয়েছিলাম, আর ভ্যারিয়েবল কস্টিং এর ক্ষেত্রে নিয়েছিলাম হলো ভ্যারিয়েবল তিনটা, এবং বলেছিলাম যে এগুলো কি? এগুলো প্রোডাক্ট কস্ট। এই প্রোডাক্ট কস্ট কোথায় লাগে? বলেছিলাম এই প্রোডাক্ট কস্ট লাগে হলো কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন।
দ্যাটস ওয়াই ভ্যারিয়েবল কস্টিং এর যেটা কস্ট অফ গুডস সোল্ড সেটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল কস্ট অফ গুডস। এছাড়া কি থাকতে পারে? আচ্ছা, আপনাকে স্টেটমেন্টে নিয়ে যাই, অনেক রাত হয়ে যাচ্ছে, সময় না। দেখেন, তাহলে কি সেলস থেকে আমরা ভ্যারিয়েবল কস্ট বা ভ্যারিয়েবল এক্সপেন্স গুলোকে বিয়োগ করলে কন্ট্রিবিউশন মার্জিন পাবো, এটুকু তো আপনি জানেন, তাই না? আর সেই কন্ট্রিবিউশন মার্জিন থেকে টোটাল ফিক্সড কস্টকে বাদ দিলে আমরা নেট অপারেটিং ইনকাম বা প্রফিট পাবো। দেখেন, আমি সংক্ষিপ্ত পরিসরে আপনার সামনে লিখলাম এগুলো। কি লিখলাম? সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বা ভ্যারিয়েবল এক্সপেন্স গুলো বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন, এবং তার থেকে ফিক্সড কস্টকে বাদ দিলে প্রফিট পাওয়া যায়। ওই বড় স্টেটমেন্টও তাই আছে, কিন্তু কিছু জায়গায় ডিটেলস আছে। এই ভ্যারিয়েবল এক্সপেন্স কয় ধরনের হতে পারে? 3 ধরনের। ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আপনার সেলিং এক্সপেন্সের একটা অংশ ভ্যারিয়েবল থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেরও ইভেন একটা অংশ ভ্যারিয়েবল থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এটা আসলে কোশ্চেন এন্ড ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড। তো যত ধরনের ভ্যারিয়েবল কস্ট আছে, এখানেও আসলে আপনি দুইটা কলাম মেনটেন করবেন। একটা হলো ইনার কলাম, গ্রাফ হিসাবের জন্য, মানে একই আইটেমের একাধিক জিনিস থাকলে সেগুলো যোগ করার জন্য। আর 2 নম্বর ঘর হচ্ছে আপনার ফাইনাল টোটাল। আর ক্যালকুলেশনের এই ঘরটা পরীক্ষা হলে রাখার দরকার নাই, কারণ পরীক্ষা হলে আপনার তো জায়গা লাগবে না, আর এই সিরিয়াল নাম্বার বা পার্টিকুলার লেখা লাগবে না, কারণ আপনি তো কম্পিউটার বেস পরীক্ষা দিচ্ছেন। তো আপনি কি করবেন? সেলসটা ফাইনাল করে বসান। দেন ভ্যারিয়েবল এক্সপেন্স, যত ধরনের ভ্যারিয়েবল কস্ট আছে সেগুলো যদি রেডিমেড দেওয়া থাকে তো ভালো, তাহলে ক্যালকুলেশন দরকার নাই। আর রেডিমেড দেওয়া যদি না থাকে, তাহলে আপনি ক্যালকুলেশন করে প্রথম ঘরে বসাবেন। দিয়ে এই 3টা ভ্যারিয়েবল কস্ট আপনি যোগ করলে আপনি যেটা পাবেন সেটা হলো টোটাল ভ্যারিয়েবল কস্ট। ফাইনাল করে বসাই দেন আপনি এই যে সেলস থেকে টোটাল ভ্যারিয়েবল কস্টকে আপনি বাদ দিবেন। বাদ দিলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে পেলেন কি আপনি কন্ট্রিবিউশন মার্জিন? কিভাবে পেলেন? সেলস থেকে টোটাল ভ্যারিয়েবল কস্টকে বাদ দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন। দেন যত ধরনের ফিক্সড কস্ট আছে সেগুলোকে লিখবেন। যদি একাধিক থাকে তাহলে প্রথম কলামে বসিয়ে যোগ করে ফাইনাল ফিগারটা এই ঘরে বসাই দিবেন, যে টোটাল ফিক্সড কস্টটা। দেন আপনি কি করবেন? এই যে কন্ট্রিবিউশন মার্জিন আছে আপনার, এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে এই টোটাল ফিক্সড কস্টকে, দ্যাট মিন্স এই দুটো ফিগারকে বিয়োগ করে আপনি যেটা পাবেন সেটা হলো প্রফিট বা নেট অপারেটিং ইনকাম। এই হচ্ছে আপনার ভ্যারিয়েবল কস্টিং বা কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। এরপরে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা হচ্ছে আপনার অ্যাবজর্পশন কস্টিং এবং ভ্যারিয়েবল কস্টিং অনুযায়ী করা। আমার ইচ্ছা ছিল আজকের ক্লাসে হয়তো আলোচনা করব, কিন্তু আসলে রাত অলরেডি 11টা বেজে গেছে, আপনাদের আর সময় নেওয়া যাবে না। তো আপনারা একটু, সমস্যা নাই, এটা আমি রেকর্ড করে দিয়ে দিব। ওই যে আপনার মঙ্গলবারের রেকর্ড ক্লাস আমি দিয়ে দিব, সমস্যা নেই। এই অঙ্কটা দেওয়া আছে। তো যারা একটু পুরনো ক্যান্ডিডেট তারা তো এই জিনিসগুলো জানেন, এই অঙ্কটা দেখবেন। আর যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য আমার রেকর্ড করা থাকবে, আমি ওই ফরম্যাট অনুযায়ী এখানে করে দিচ্ছি। ইনকাম স্টেটমেন্টটা দুটো ফরম্যাটে। আর